নমস্কার। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। বাংলা সিনেমার ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বলুন আর মহানায়ক বলুন, তিনি হলেন একজনই, উত্তম কুমার। উত্তম কুমার কেবল একটি নাম নয়, একটা সময়ের চিহ্ন। যে সময়টা সিনেমার পর্দা ছাপিয়ে ব্যপ্ত হয়েছিল বাঙালির সাংস্কৃতিক শিকড়ে, যার সাথে লগ্ন হয়েছিল বিগত শতাব্দীর মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন, স্বপ্নভঙ্গ, আশা, বিচ্ছেদ, প্রেম। তার ভুবন ভোলানো হাসিতে মুগ্ধ না হয়ে কি থাকা যায়? অথবা সেই রোমান্টিক চাউনির অমোঘ আকর্ষণ কি এড়ানো সম্ভব? মৃত্যুর ৪ দশক পেরিয়ে গেলেও বাঙালির মমনে উত্তম কুমারের আবেদন এক ছটাকও কমেনি। তিনি বাঙালির চিরকালীন নায়ক। মহানায়ক বলতে আমাদের সামনে যে নামটি ভেসে আসে, তিনি হলেন উত্তম কুমার। তিনি যেমন একের পর এক কমার্শিয়াল ব্লকবাস্টার দিয়েছেন, অগ্নিপরীক্ষা কিংবা হারানো সুরের মতো, তেমনই দিয়েছিলেন সত্যজিৎ রায়ের নায়কের মতো সিনেমা। পুরস্কার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কেরিয়ারে তিনি অভিনয় করেছেন ২০২টি মতো সিনেমাতে। ২০০২ সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার নামে একটি আজীবন সংস্কৃতি পুরস্কার চালু করেছেন। টালিগঞ্জের মেট্রো স্টেশনের নাম বদলেও রাখা হয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। কলকাতার একটি অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল এই মহানায়কের। তিনি জন্মেছিলেন কলকাতার ভবানীপুরে তার মামার বাড়িতে। কলকাতার একটি ক্লাসিক সিনেমা হলের নাম ছিল মেট্রো সিনেমা হল। সেই হলে একটি ছোটখাটো কর্মচারীর কাজ করতেন উত্তম কুমারের বাবা। উত্তম কুমারের অরিজিনাল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। ছোটবেলায় বাবার হাত ধরে অসংখ্যবার গিয়েছিলেন সেই সিনেমা হলে সিনেমা দেখতে। রূপালী পদ্মার প্রভাবটা সেই ছোট হৃদয়ে অবশ্যই পড়েছিল। সেই থেকেই তার মনে মনে একটা অভিনয় করার ইচ্ছা ছিল। প্রথম অভিনয়ের সুযোগ আসে তার ৫ বছর বয়সে। তবে অভিনয় সিনেমাতে করা হয়নি, তিনি অভিনয় করেছিলেন মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করেছিলেন ৫ বছর বয়সে। সেই নাটকটিতেই তিনি এমন অভিনয় করেছিলেন যার জন্য তিনি তখন পেয়েছিলেন স্বর্ণপদক। ধীরে ধীরে তিনি বড় হতে থাকলেন, দেখা শুরু করলেন নাটক এবং সিনেমা। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার জন্য জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল তাকে। পরিবারের বড় ছেলে হওয়ায় পরিবারের দায়িত্বও ছিল তার উপর অনেক। তখন তিনি পড়াশোনা করছিলেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে। কিন্তু পরিবারের অভাব এতটাই বেশি ছিল যে তিনি তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারেননি। তাকে বারবার বলা হয়েছিল কিছু একটা করে টাকা কামাবার জন্য। যতই তখন তিনি থিয়েটারের একের পর এক দুর্দান্ত নাটক করে যাচ্ছিলেন। থিয়েটারের টাকা তখনকার যুগে তেমন ছিল না, আজকের যুগেও নেই। তিনি তখন খোঁজ করতে লাগলেন একটি চাকরির। অনেক কষ্ট করে কলকাতার এক পোর্টে একটি কেরানির চাকরি জোগাড় করেছিলেন। কেরানির চাকরির পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় করতেন আর টুকটাক সিনেমায় কাজ করার সুযোগ খুঁজতেন। অবশেষে তিনি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তার একজন বন্ধুর মাধ্যমে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় তার প্রথম সিনেমায় কাজ করার সুযোগ আসে, একটি হিন্দি সিনেমায়। অবশ্য দুঃখের বিষয়, সেই সিনেমাটি মুক্তিই পায়নি। তার মুক্তি পাওয়া প্রথম সিনেমার নাম ছিল দৃষ্টিদান। সেটি মুক্তি পায় ১৯৪৮ সালে। এই সিনেমাতে তার সত্যিকারের নাম দেওয়া হয়েছিল, তার জন্মনাম অরুণ কুমার চ্যাটার্জি। দুঃখের বিষয়, এই সিনেমাটিও বক্স অফিসে একদমই সাফল্য পায়নি। মেইন ক্যারেক্টার হিসাবে প্রথম সিনেমার নাম ছিল কামনা, যেটি ১৯৪৯ সালে মুক্তি পায়। এই সিনেমায় তিনি তার নাম রেখেছিলেন উত্তম চ্যাটার্জি। ভাগ্যের পরিহাসে এই সিনেমাও ফ্লপ হয়। তার মহানায়ক হয়ে ওঠার পথে বাধা কম ছিল না। তিনি পরপর মর্যাদা, উড়ে যাত্রী, নষ্টনীর নামে একের পর এক সিনেমা করে গিয়েছিলেন, সেইগুলির কোনোটিও সাফল্যের মুখ দেখতে পায়নি। উত্তম কুমারের একের পর এক ব্যর্থতার কারণে তাকে সিনেমা ইন্ডাস্ট্রির মানুষরা মাটিতে পিষে ফেলার কম চেষ্টাও করেনি। পরপর ৭টি সিনেমা ফ্লপ করেছিল। তিনি তখন ভেবেই নিয়েছিলেন সিনেমা জগতে তার কোনো ভবিষ্যৎ নেই। তাই তিনি তখন চাকরির দিকেই মনোযোগ দেওয়া শুরু করলেন। সিনেমা জগতের লোকজন তখন তার একটা ব্যঙ্গার্থ নামও দিয়েছিলেন,
ফ্লপ মাস্টার জেনারেল। কি অদ্ভুত শুরু হওয়া ভাবা যায়। তার ভাগ্য ঘোরাতে পাহাড়ি সান্যালের বড় ভূমিকা রয়েছে। তিনি উত্তম কুমারের মাঝে কিছু একটা দেখেছিলেন, তার কথাতেই হয়তো এমপি প্রোডাকশন ১৯৫২ সালে ৩ বছরের জন্য একটি কন্ট্রাক্ট সাইন করেছিলেন। সেই চুক্তির প্রথম সিনেমা ছিল বসু পরিবার। সিনেমাটিতে মেইন চরিত্রে অভিনয় না করলেও চরিত্রটি সবার নজরে এসেছিল। তারপরের সিনেমাটির নাম ছিল ৭৪.৫, যেটি মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। তাতেও তিনি মেইন চরিত্রে অভিনয় না করলেও মানুষের নজরে এসেছিলেন ঠিকই। এই সিনেমাতেই বাংলা সিনেমার দর্শকরা পেয়েছিল বাংলা সিনেমার শ্রেষ্ঠ ও জনপ্রিয় জুটি উত্তম সুচিত্রাকে। এই সিনেমার ফলে উত্তমের উপর নজর পড়েছিল আপামর জনতার। ১৯৫৪ সাল তার জীবনের আসল কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। এই বছরে তিনি প্রায় ১৪টি সিনেমায় অভিনয় করেছিলেন। তার মধ্যে বেশ কিছু সফল সিনেমা ছিল সুচিত্রা সেনের বিপরীতে। মরণের পর, ওরা থাকে ওপারে, চাপাডাঙ্গার বউ ইত্যাদি। তাদের জুটি হয়ে উঠেছিল তখনকার বেস্ট জুটি। এই উত্তম হাজার হাজার বাঙালির নজরের আসার সাথে সাথে নজরে এসেছিল বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তখনও সত্যজিৎ রায় সিনেমা জগতে আসেননি। তিনি উত্তমের অভিনয় দেখে আপ্লুত হয়েছিলেন। তার অভিনয়কে হলিউডের অভিনয়ের সাথে তুলনা করেছিলেন এবং বলেছিলেন উত্তম নিশ্চিতভাবে অনেক অনেক দূর যাবে। সত্যজিৎ রায়ের এই কথা ফলে গেল ১৯৫৪ সালে। উত্তম সুচিত্রার অগ্নিপরীক্ষা সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সিনেমা ছিল। এই সিনেমাটি বাংলা সিনেমার বক্স অফিসের মোড়ই ঘুরিয়ে দিয়েছিল। বাংলা সিনেমাও যে এই পরিমাণ টাকা কামাতে পারে সেটি বাংলা সিনেমার প্রডিউসাররা জানতেনও না। এর আগে এই ধরনের টাকা কামাতো শুধু হিন্দি সিনেমায়। বাংলার মানুষ মজেছিল হিন্দি বিগ স্টারদের ওপর, কিন্তু উত্তম কুমারের অগ্নিপরীক্ষা সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। মানুষ তখন উত্তম সুচিত্রার অভিনয়ে মজে উঠলেন। তারা একসাথে ৩০টি সিনেমা করেছিলেন, প্রায় প্রত্যেকটি ভীষণ সফল হয়েছিল। তার মধ্যে সাপমোচন, হারানো সুর, সবার ওপরে, পথে হলো দেরি। উত্তম কুমার তখন খুব দ্রুত মহাতারকা হয়ে উঠলেন। ১৯৫৭ সালে তিনি প্রডিউসার এবং অভিনেতা হিসেবে মুক্তি দেন হারানো সুর সিনেমাটি। এই সিনেমাটি তৎকালীন সময়ে যে পরিমাণ ব্যবসা করেছিল সেটার রেশিও বার করলে তার সামনে এখনকার সিনেমাগুলো প্রায় মুখ থুবড়ে পড়বে। এই হারানো সুরের কারণে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। উত্তম কুমার তারপর একের পর এক সিনেমায় রাজ করে গিয়েছিলেন মৃত্যুর আগে পর্যন্ত। সত্যজিৎ রায় পরিচালিত নায়ক ছবিটিতে পরিচালক এমন একটি দৃশ্যকল্প ভেবেছিলেন যার সাথে মহানায়ক অনায়াসে নিজেকে মিলিয়ে নিতে পারতেন। উত্তম কুমারের জীবনের কিছুটা নিয়েই তিনি তৈরি করেছিলেন নায়ক ছবিটি। সত্যজিৎ রায়ের চিত্রনাট্য শুনে তিনি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। কেবলমাত্র পরিচালকের উপর ভরসা করেই নায়ক সুলভ সমস্ত আচরণ সরিয়ে স্বাভাবিক অভিনয় করেছিলেন তিনি। সদ্য বসন্ত থেকে ওঠার পরও মুখে বেশ দাগ থাকা সত্ত্বেও মেকআপ ছাড়াই অভিনয় করেছিলেন তিনি। তারপরেরটা তো ইতিহাস। এই নায়ক সিনেমাটি মুক্তি পাওয়ার পর রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। শুধুমাত্র ইন্ডিয়া জগতে নয়, আন্তর্জাতিক বিশ্বের মানুষও হতবাক হয়ে গিয়েছিল এই সিনেমা দেখে। তুমি চরিত্রটিতে যে দুর্দান্ত স্মার্ট রিপ্রেজেন্টেশন ছিল এই সিনেমাটিতে, এমন স্মার্ট ইন্টালেকচুয়াল ব্রিলিয়ান্ট নায়কের চরিত্র ২০২৫-এ এসেও দেখা যায়নি। সেই সময় হলিউড সুপারস্টার অভিনেত্রী এলিজাবেথ টেলর নায়ক সিনেমা দেখে উত্তম কুমারের সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছিল। উত্তম কুমারের অভিনয় প্রমাণ করে দেয় তার অভিনয়ের প্রতিবার বিচ্ছুরণ কতটা সুদূর প্রসারী রূপে ছড়িয়ে পড়েছিল ভারতীয় চলচ্চিত্রের আকাশে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে তার প্রিয় ছবি কোনটি সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধু। নমস্কার।